গল্পকরণে অনেকদিন যাবৎ হুমায়ুন আহমেদের কোনো গল্প পড়া হচ্ছে না। আমি আজকে হঠাৎ করে অনুধাবন করলাম যে ওনার একটা গল্প পড়া উচিত। সেই প্রেক্ষাপট থেকেই উড়ালপঙ্খী গল্পটি আমি পড়তে যাচ্ছি আজকে। আম, এই গল্পটি প্রথম প্রকাশ করা হয় অক্টোবর 2002 সালে, এবং আমি যে বই থেকে পড়ছি সেই বইয়ে এই গল্পটির চতুর্থ প্রকাশ করা হয় নভেম্বর 2002 সালেই, এবং গল্পটি প্রকাশ করে অন্য প্রকাশ থেকে মাঝহারুল ইসলাম। উৎসর্গ। আমার কিছু বন্ধুবান্ধব আছে সপ্তাহে একবার যাদের মুখ না দেখলে মনে হয় সপ্তাহটা ঠিকমতো পার হলো না। কিছু যেন বাদ পড়ে গেল। শফিকুল করিম। চলুন শুরু করি আজকে প্রথম পর্ব। আয়নার দিকে তাকিয়ে মুহিব চমকে উঠল। কাকে দেখা যাচ্ছে আয়নায়? এটা কি তার নিজের ছায়া, নাকি এক চোখা দৈত্য সাইক্লপ? যাকে দেখা যাচ্ছে তার বা চোখ বন্ধ হয়ে আছে। খুব চেষ্টা করলে চোখের সাদা অংশ দেখা যায়, কালোমণি দেখা যায় না। গালের হুনু উঁচু হয়ে আছে, থুতনির কাছে খোঁচা খোঁচা দাড়ি। গালের হুনু তো আগে উঁচু ছিল না, বেছে বেছে আজই উঁচু হয়ে গেল। সারা মুখে কেমন চিমসে ভাব চলে এসেছে। রাতে না ঘুমালে এরকম হয়, কিন্তু গত রাতে তো তার ঘুম ভালো হয়েছে। ঘুমের মধ্যে সে ইন্টারেস্টিং একটা স্বপ্নও দেখেছে। স্বপ্নটা এখন মনে পড়ছে না, দুপুরের দিকে মনে পড়বে। মুহিবের স্বপ্ন মনে পড়ে দুপুরের পর। এই চেহারা দুরস্ত করা যায় কিভাবে? শেভ করে থুতনির দাড়ি ফেলে দেয়া যাবে, ক্রিম ঘষে মুখের চিমসে ভাব হয়তো বা কিছুটা কাটান দেয়া যাবে, কিন্তু বা চোখের গতি কি হবে? এই চোখ নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়া যায়, কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া যায় না। আজ সকাল 11টায় দ্য এয়ারনটস নামের একটা কোম্পানির সঙ্গে তার ইন্টারভিউ। তারা দ্বিতীয় দফায় ডেকেছে। দ্বিতীয়বার যখন ডাকছে তখন নিশ্চয় কোনো একটা ঘটনা আছে। চোখের এই অবস্থা দেখলে কি ইন্টারভিউ বোর্ডের কর্তারা সেই বিশেষ ঘটনা ঘটাবেন? এখন বাজছে 8টা, হাতে আর 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টায় চোখের কোনো গতি কি করা যাবে? জল চিকিৎসা শুরু করলে কেমন হয়? যে কোনো রোগের প্রথম চিকিৎসা হলো জল চিকিৎসা। কিছু কিছু রোগের প্রথম যে চিকিৎসা তা না, শেষ চিকিৎসাও। কথাগুলো মুহিবের বড় চাচা তৌফিকুর রহমান সাহেবের। পেনশন নিয়ে 5 বছর ধরে তিনি বাড়িতে বসে আছেন। অবসর কাটাচ্ছেন নানাবিধ চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশোনা করে। ওনার কর্মকাণ্ড পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে ভালো হতো, তা নেই। তিনি বাড়িতে কিছু ভেষজ ঔষধ বানাতে শুরু করেছেন। তার প্রথম প্রচেষ্টা অলিভ লিভ এক্সট্রাক্ট। হামানদিস্তায় জলপাই গাছের কচি পাতা পেশা হচ্ছে, তার সঙ্গে আগার আগার মিশিয়ে ডালের বড়ির মতো বড়ি বানিয়ে রোদে শুকানো হচ্ছে। শুকনোর পর এই ঘোর কৃষ্ণবর্ণ বস্তুটাকে দেখাচ্ছে ছাগলের লাদির মতো। এই ছাগলের লাদি দৈনিক একটা করে খেলে নবযৌবন। কার্ডিওভাস্কুলার ডিজিজ, আর্থ্রাইটিক্স, ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার কিছুই থাকবে না। ছাগলের লাদি শরীরের সমস্ত দূষিত পদার্থ ব্লটিং পেপারের মতো শুষে নেবে। শরীরে চলে আসবে কমনীয় কান্তি। মুহিব গত 4 দিনে 4টা ট্যাবলেট খেয়েছে। আজ যদি খায় তাহলে শরীরে 5ম ডোজ পড়বে। চোখে প্রবল বেগে পানির ঝাপটা দিতে দিতে তার মনে হলো, কোনো কারণ ছাড়াই যে এই তার চোখ ফুলে গেছে, চেহারায় চিমসে ভাব চলে এসেছে, এসব ছাগলের লাদির সাইড এফেক্ট না তো? যে ঔষধে নবযৌবন নিয়ে আসবে তার কিছু সাইড এফেক্ট তো থাকারই কথা। নবযৌবন নিয়ে আসবে ঠিকই, সঙ্গে সঙ্গে নবযৌবন প্রাপ্ত মানুষটার একটা চোখ বসিয়ে দিয়ে যাবে। দরজায় টোকা পড়ছে। মুহিবের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, যে দরজায় টোকা দিচ্ছে সে কোনো একটা কাজ নিয়ে এসেছে। কাজ ছাড়া ভোরবেলায় কেউ বেকার যুবকের কাছে আসে না। হয়তো সকালে নাস্তার ময়দা নেই, মোড়ের দোকান থেকে ময়দা আনতে হবে, কিংবা চিঠি নিয়ে এক্ষুনি কারো বাসায় যেতে হবে। সেই লোক অফিসে চলে যাবার আগেই তাকে ধরতে হবে। যিনি দরজায় ধাক্কা দিচ্ছিলেন তিনি এখন সগলায় জানান দিলেন, বিরক্ত গলা, মুহিব, মুহিব। মুহিবের বড় ভাবি ইয়াসমিনের গলা। এই মহিলা অনেক পরিশ্রম করে তার গলায় স্থায়ী বিরক্তি ভাব নিয়ে এসেছেন। স্বাভাবিক গল্পগুজবের সময়ও তার গলা রাজ্যের বিরক্তি ঝরে পড়ে। ভ্রু কুচকে থাকে, চোখ সরু হয়ে যায়। মুহিব পানির কল বন্ধ করল। জল চিকিৎসার এখানেই ইতি। এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছে, ব্যাপার কি?
বাথরুমে ছিলাম ভাবি, শুনতে পাইনি। তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে? মহিব হাসি মুখে বলল, আমার জরুরি কাজ থাকবে কি জন্যে? ইয়াসমিন তীক্ষ্ণ গলায় বলল, প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দেবে না, কাজ আছে কিনা সেটা বলো। না, কাজ নেই। মাঝারি সাইজের 2টো ডিমওয়ালা ইলিশ মাছ এনে দিয়ে যাবে। পদ্মার ইলিশ আনবে, বার্মিজ ইলিশ পাওয়া যায়, ভুলেও বার্মিজটা আনবে না। বার্মিজ ইলিশ আর পদ্মার ইলিশ চিনব কিভাবে? মাছওয়ালাকে জিজ্ঞেস করবে। পদ্মার ইলিশ গোলগাল হয়, বার্মিজটা হয় লম্বা টাইপের, মুখ মোচা। আধা কেজি সরিষা আনবে, পুরনো সরিষা আনবে না আবার, পুরনোটা তিতে হয়। আধা কেজি নতুন রাই সরিষা, কাগজি লেবু, কাঁচামরিচ, 200 গ্রাম জিরা। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। মনে থাকবে না, ভুলে যাবে, কাগজে লিখে নাও। ভাবি, মনে থাকবে, আমার স্মৃতিশক্তি ভালো। কি কি আনতে হবে বলো তো শুনি। 2টো পদ্মার ইলিশ, আধা কেজি নতুন রাই সরিষা, কাগজি লেবু, কাঁচামরিচ, 200 গ্রাম জিরা। হয়েছে না? 10-এ 10 পেয়েছে কিনা বলো তো? তুমি তো আসল ব্যাপারটাই ভুলে গেছো। ডিমওয়ালা ইলিশ। তোমার ভাই ইলিশ মাছ খাবে না, ইলিশ মাছের ডিমের ঝোল খাবে। 1000 টাকা রাখো, যা বাঁচে ফেরত দেবে। অবশ্যই ফেরত দেব। তোমার ভাইয়ের এক মহিলা কলিগ আছেন, নাইলার নাম। ওনার মনে হয় কোনো কাজকর্ম নেই, প্রতিদিন একটা করে নতুন রান্নার রেসিপি বলেন, তোমার ভাই সেটা মাথায় করে বাসায় নিয়ে আসে। মহিব গলা নামিয়ে বলল, প্রেম টেম হয়ে যায়নি তো ভাবি? আমার সঙ্গে রসিকতা করবে না, আমার রসিকতা ভালো লাগে না। সরি। ও, বড় চাচা তোমাকে ডেকেছেন, উনি যেন কি আনাবেন, তার সঙ্গে দেখা করে যেও। আর দয়া করে এক্ষুনি একটা কাগজে লিখে নাও কি কি আনতে হবে। মুহিব আবারও বাথরুমে ঢুকল। জল চিকিৎসা চোখের কিছুই হয়নি। শেভ করে মোটামুটি ভদ্রস্থ হবার চেষ্টা করা দরকার। তার চোখের এই অবস্থাটা ভাবি লক্ষ্য করেনি। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। মনে হচ্ছে এই বাড়ির কেউই এখন তার দিকে ভালো করে তাকায় না, তাকালেও কিছু দেখে না। বোধহয় সে H.G. ওয়েলসের অদৃশ্য মানব হয়ে যাচ্ছে। একটা পরীক্ষা করা যেতে পারে। সবার সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, অকারণে কিছু কথাবার্তাও বলা হবে। দেখতে হবে যাদের সামনে ঘোরাঘুরি করা হলো তাদের মধ্যে কতজন বলে, আরে চোখে কি হয়েছে। কেউ বলবে এরকম তা মনে হচ্ছে না। তৌফিকুর রহমান দোতলার বারান্দার ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। তার পায়ের পাতা রোদে, তিনি ছায়াতে। পায়ের পাতায় অলিভ অয়েল মাখানো। অলিভ অয়েল সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে পাকে রক্ষা করবে। আবার সূর্যের উপকারী রশ্মি যা শরীরে ভিটামিন ডি তৈরি করবে তাকে বাধাগ্রস্ত করবে না। তৌফিকুর রহমানের হাতে বিজ্ঞানের একটা বই। লেখকের নাম মিশু কাকু। বইটার নাম হাইপার স্পেস। ভোরবেলায় তিনি ধর্ম এবং বিজ্ঞানের বই পড়েন, রাতে পড়েন বিকল্প চিকিৎসার পদ্ধতির বিষয়ক বই। তৌফিকুর রহমান সাহেবের বয়স 60-এর উপরে। চিরকুমার থাকার কারণে কিংবা নানাবিধ চিকিৎসা পদ্ধতির কারণে চেহারায় বয়সের ছাপ পড়েনি। যুবক বয়সে যে তিনি অত্যন্ত সুপুরুষ ছিলেন তা এখনও বোঝা যায়। নিজের পোশাক আশাক নিয়ে তিনি অত্যন্ত সচেতন। এই ভোরবেলাতেও তিনি ইস্ত্রি করা পাঞ্জাবি পরেছেন, নীল পাড়ের ধবধবে সাদা লুঙ্গি, কোলের উপর ঘিয়া রঙের পাতলা মটকার চাদর ফেলে রাখা। এখন আষাঢ় মাস, চাদরের প্রয়োজন নেই। এই চাদরটা তার সাজসজ্জার অংশ। মুহিব বড় চাচার পাশে এসে দাঁড়ালো। তৌফিকুর রহমান বই থেকে মুখ না তুলেই বলল, গুড মর্নিং, তোর খবর কি রে? মুহিব বলল, আমার খবর ভালো, আপনি আমাকে ডেকেছেন? না তো, ভোরবেলাটা আমি একা থাকতে পছন্দ করি, কাউকে ডাকাডাকি করি না। মুহিব বলল, বড় ভাবির কাছে শুনলাম আপনি ডেকেছেন। তৌফিকুর রহমান বই থেকে চোখ তুললেন, ইজি চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বড় বৌমাকে বলেছিলাম তোকে খবর দিতে। তুই একবার সময় করে স্বর্ণকারের দোকানে যাবি। আমি রূপা এবং সোনা দিয়ে 2টা হামানদিস্তা বানাবো। কত খরচ পড়বে জেনে আসবি। রূপা সোনা দিয়ে হামানদিস্তা বানাতে হবে কেন? তৌফিকুর রহমান আগ্রহের সঙ্গে বললেন, রূপা আর সোনা হলো নন রিঅ্যাক্টিভ মেটাল, নোবেল মেটাল। আমি যেসব ওষুধপত্র বানাচ্ছি তার সঙ্গে নোবেল মেটালের তৈরি হামানদিস্তার কোনো রিঅ্যাকশন হবে না। রূপা নন রিঅ্যাক্টিভ আপনাকে কে বলল? কিছুদিন রেখে দিলেই তো সিলভার অক্সাইডের কালো আস্তর পড়ে যায়। সোনা দিয়ে বানাতে পারেন, আতসেরের মতো সোনা লাগবে। 6000 টাকা করে তোলা, 1,00,000 2 লাখ টাকা লাগবে। বলিস কি? এটা তো কি বিরাট প্রবলেম।
পাথরের হামানদিস্তা ব্যবহার করতে পারেন। পাথর ইনার্ট বস্তু, পাথর কোনো ফিয়াকশনে যাবে না, ঝিম ধরে থাকবে। তৌফিকুর রহমান উৎসাহের সঙ্গে বললেন, কথাটা ভালো বলেছিস। পাথরের হামানদিস্তার কথা আমার মনে আসেনি। সোনারূপা নিয়ে ঘটঘট করছি। তুই খোঁজ নে, কিরকম দাম, কোথায় পাওয়া যায়। আচ্ছা। জলপাই পাতার এক্সট্রাক্টটা খাচ্ছিস তো? কি মনে হয়, উপকার পাচ্ছিস? বুঝতে পারছি না। বুঝতে পারবি না কেন? শরীরে সতেজ ভাব আসছে না? আসছে মনে হয়। ট্রিটমেন্ট শুরুর আগে একবার লিপিড প্রোফাইল করানো হয়েছে। 1 মাস পর আবার একবার লিপিড প্রোফাইল করাবি। আগেরটার সঙ্গে মিলিয়ে দেখব অবস্থা কি। আসলে আমাদের সঙ্গে একজন ফুল টাইম ডাক্তার থাকা দরকার। তোর কোনো বন্ধুবান্ধবের মধ্যে ডাক্তার আছে নাকি? না, আমার সবাই বেকার বন্ধুবান্ধব। এদের মধ্যে যারা চাকরি পাচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। বেকাররা বেকার ছাড়া অন্য কারোর সঙ্গে মিশতে পারে না। চাকরির ব্যাপারটা মাথা থেকে দূর করে দে। স্বাধীনভাবে কিছু করার চিন্তা ভাবনা কর। 200 বছর ব্রিটিশদের গোলামি করার ফল এই হয়েছে। জাতিগতভাবে আমাদের ডিএনএর ভিতরে ঢুকে গেছে যে কোনোভাবে একটা চাকরি করতে হবে। তুই এর ভেতর থেকে বের হয়ে আসার চেষ্টা কর। দেখি। দেখাদেখির কিছু নাই। কনক্রিট চিন্তা ভাবনা করে আমার কাছে আয়। অল্প স্বল্প ক্যাপিটালের ব্যবস্থা করা যাবে। আমার নিজেরও কিছু চিন্তা ভাবনা আছে। বড় চাচা, এখন তাহলে যাই? আচ্ছা যা। জলপাই এক্সট্রাক্টটা খেতে ভুল করবি না। রোজ ভোরবেলা একটা করে ট্যাবলেট। ঔষধটা একটা নাম দেন না কেন? এক্সট্রাক্ট শুনতে কেমন যেন লাগে। তৌফিকুর রহমান উৎসাহিত গলায় বললেন, ভালো কথা মনে করেছিস। আমিও নাম নিয়ে ভাবছি। কয়েকটা নাম মনে এসেছে। তুইও চিন্তা ভাবনা কর। যেসব নাম মাথায় আসে একটা কাগজে লিখে ফেল। তারপর একদিন বসে নাম সিলেক্ট করে ফেলব। মুহিব বলল, এই মুহূর্তে আমার মাথায় একটা নাম ঘুরঘুর করছে, জলপাই বটিকা। নামটা আপনার কাছে কেমন লাগছে? তৌফিকুর রহমানের মুখ সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল। তিনি কড়া গলায় বললেন, জলপাই বটিকা মানে? মুহিব মিনমিন করে বলল, দেশি ওষুধের দেশি নাম। তৌফিকুর রহমান গম্ভীর গলায় বললেন, তোর কথার ধরন দেখে আমার মনে হচ্ছে তুই পুরো ব্যাপারটা খুব হালকাভাবে দেখছিস। আমি অ্যানয়েড বোধ করছি। আমি 8-10টা পেনশন খাওয়া মানুষের মতো না। আমি কোনো খেলা খেলছি না। আচ্ছা ঠিক আছে, এখন যা। তোর সঙ্গে এ নিয়ে কথা হবে পরে। মুহিব সিঁড়ি দিয়ে নামার সময় বাঁ চোখে একবার হাত দিল। যা ভাবা গেছে তাই। জল চিকিৎসায় উল্টা রিয়েকশন হয়েছে। চোখ আরও ফুলেছে। বড় চাচার চোখে পড়েনি, পড়ার কথাও না। তিনি কারো মুখের দিকে তাকিয়ে কথা বলেন না। মুহিবের ধারণা, তিনি যদি সরাসরি তার মুখের দিকে তাকিয়েও কথা বলতেন তাহলেও চোখে পড়ত না। মুহিবের মা মনোয়ারা রান্নাঘরে চুলা থেকে দূরে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে উঁচু জলচৌকিতে বসে আছেন। রান্নাবান্না তদারকির জন্য তিনি অর্ডার দিয়ে জলচৌকি বানিয়ে নিয়েছেন। জলচৌকির উপর নারিকেলের ছোবড়া গদিও আছে। সকালে নাস্তার সময় তিনি এসে জলচৌকিতে বসেন। দুপুরে রান্না না হওয়া পর্যন্ত সেখানেই বসে থাকেন। সবকিছু তার চোখের সামনে হতে হয়। তাওয়া থেকে পরোটা নামানোর সময় প্রতিটা পরোটা তাকে দেখিয়ে নিতে হয়। তিনি সারাক্ষণেই নির্দেশ দিতে থাকেন, মতির মা, এর নাম পরোটা ভাজা। এক পিঠ হয়েছে, আরেক পিঠ কাঁচা। তেলে চপচপ করছে। আমার কি তেলের খনি আছে? একটা পরোটার জন্য যে পরিমাণ তেল দিয়েছ, এই তেলে ছোটখাটো 2টা পরিবারের 1 মাসের রান্না হয়। তোমাকে দিয়ে আমার পোষাবে না মতির মা। তুমি বরং বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে বাবুর্চির কাজ পাওয়া যায় কিনা দেখো। আমার বাড়িতে তোমাকে দিয়ে হবে না। মনোয়ারার অভ্যাস ঘন ঘন চা এবং জর্দা দিয়ে পান খাওয়া। হয় তার মুখে ময়মনসিংহের স্পেশাল জর্দার পান থাকবে, আর নয়তো চা থাকবে। মুখ কখনো খালি থাকে না। মাঝে মাঝে দুটাই একসঙ্গে থাকে। গালের এক পাশে পান জর্দা রেখে দিয়ে অন্য পাশ দিয়ে তিনি নাকি চা খেতে পারেন। তার কোনোই সমস্যা হয় না। তিনি প্রেশারের রোগী। রান্নাঘরের চুলার গরমে তার থাকা নিষেধ। কিন্তু তিনি থাকবেন এবং তার 2 পুত্রবধূর কারো না কারো সঙ্গে একটা ঝগড়ার সূত্রপাত করবেন। এই ঝগড়া তিনি একাই অনেক দূরে টেনে নিয়ে যাবেন। রাগ দেখিয়ে দুপুরে ভাত না খেয়ে দরজা বন্ধ করে ঘুমোতে যাবেন। অনেক সাধ্য সাধনা করে সন্ধ্যাবেলায় তার রাগ ভাঙানো হবে। তিনি অবেলায় খেতে বসবেন। ভাত খাবার খানিকক্ষণের মধ্যে তার মেজাজ পুরোপুরি ঠিক হয়ে যাবে। যার সঙ্গে ঝগড়া হয়েছে রাতে তাকে পাশে বসিয়ে ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখতে বসবেন। ডিভিডি প্লেয়ারটা তার মেঝো মেয়ের জামাই সৌদি আরব থেকে পাঠিয়েছেন।
এটা তার শোবার ঘরের টেলিভিশনের সঙ্গে সেট করা। তিনি প্রতি রাতে ঘুমোবার আগে একটা করে ছবি দেখেন। এই সময় বাড়ির সব মেয়েকে, কাজের 2 মেয়ে সহ, তার পাশে থাকতে হয়। ছবি দেখা তার অভ্যাসের মধ্যে হয়ে গেছে। যে রাতে তিনি ছবি দেখতে পারেন না সে রাতে তার ঘুম হয় না, প্রেশারের সমস্যা হয়, নিজেরটা 120 থেকে 125 হয়ে যায়। মুহিব মায়ের খুঁজে রান্নাঘরে ঢুকল। মুহিবের আসল উদ্দেশ্য তার চোখে ফোলাটা মায়ের নজরে পড়ে কিনা। মুহিব বলল, মা চা হবে? মনোহরা বলল, না, চুলা দুটাই বন্ধ। তোমার লাগবে কিছু? নিউ মার্কেটে যাব। ভিডিওর দোকান থেকে একটা ছবি নিয়ে আসিস। কি ছবি আনবো? নাম বলো। কয়লা নামে কোনো ছবি আছে কিনা দেখিস তো। বৌবার কাহিনী, শাহরুখ খান আছে, মাধুরী আছে, অমরেশ পুরী আছে, সবাই দেখে ফেলেছে, আমার দেখা হয়নি এখনো। জর্দা টর্দা কিছু লাগবে? না, রান্নাঘরে এতক্ষণ থাকবি না। কাজের মেয়েরা রান্নাঘরে থাকে, রান্নার সময় এদের কাপড় চোপড়ের দিকে নজর থাকে না। এজন্য পুরুষ মানুষের রান্নাঘরে ঘুরঘুর করা আমার খুবই অপছন্দ। মা, একটু দেখো না, 1 কাপ চা দেওয়া যায় কিনা? বললাম তো না, এক কথা 50 বার বলতে হবে নাকি? মুহিব রান্নাঘর থেকে বের হলো। তার চোখের অবস্থা মনোয়ারার নজরে পড়ল না। খুবই আশ্চর্যের ব্যাপার, সে কি সত্যি সত্যি ইনভিজিবল ম্যান হয়ে যাচ্ছে? সব বেকার যুবকের ক্ষেত্রে কি এটা ঘটে? থাকে মানুষ, একসময় হয়ে যায় ছায়া মানুষ, শ্যাডোম্যান। খাবার ঘরে ডাইনিং টেবিলে নাস্তা দেয়া হয়েছে। মুহিবের বড় 2 ভাই পাশাপাশি গম্ভীর মুখে বসে আছে। দুজনকেই চরম বিরক্ত বলে মনে হচ্ছে। বড় ভাই তোফাজ্জল করিমের হাতে খবরের কাগজ। খবরের কাগজ আগে কেউ পড়ে ফেললে সে পড়তে পারে না। এ কারণেই ইয়াসমিন বাড়িতে খবরের কাগজ আসা মাত্র স্বামীর হাতে তুলে দেয়। সকালবেলার মতো ইয়াসমিনের কাজ শেষ। সে চায়ের কাপ হাতে নিজের ঘরে ঢুকে যায়। সবার নাস্তা খাওয়া শেষ হবার পর বাড়ি যখন নীরব হয় তখন সে ধীরে সুস্থে নাস্তা খেতে বের হয়। কোনোরকম হইচই ইয়াসমিনের পছন্দ হয় না, তার মাথা ধরে যায়। মেজ ভাই মুফাজ্জল করিমের স্ত্রী রোকেয়ার সকালটা কাটে অসম্ভব ব্যস্ততায়। রোকেয়ার দায়িত্ব হলো তার 2 মেয়েকে স্কুলে পৌঁছে দেয়া। মেয়ে 2টা যমজ, একজনের নাম ক, আরেকজনের নাম খ। যমজ মেয়ে হবার সংবাদে খুশি হয়ে মুফাজ্জল করিম 2 মেয়ের এই অদ্ভুত নাম রেখেছে। মেয়ে দুটোর জন্ম 21শে ফেব্রুয়ারিতে। সেই হিসেবে নাম দুটো হয়তো বা খানিকটা গুরুত্ব আছে। ক এবং খ 2 বোনই স্কুলে যাবার আগে আগে খুব যন্ত্রণা করে, কান্নাকাটি করে, হইচই চিৎকার করে, ভারী কোনো কিছু আঁকড়ে ধরে বসে থাকে। কার সাধ্য তাদের ছুটিয়ে নিয়ে স্কুলে যায়। ক খ 2 বোনের যন্ত্রণায় বাড়ির সবাই অস্থির। তবে যন্ত্রণার পুরোটাই নীরব যন্ত্রণা। বাড়ির কেউই 2 মেয়েকে কখনো কাঁদতে শোনেনি। মুহিব বসার ঘরে ঢুকতেই মুফাজ্জল ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর ভাবিকে একটু সাহায্য করত, বিচ্ছু দুটাকে রিকশায় তুলে দে, এরা আবার জীবন নষ্ট করে ফেলল। যে কোনো একদিন দেখবি বাড়িঘর ছেড়ে সুন্দরবনের দিকে হাঁটা দিয়েছি। মুহিব কিছুক্ষণ অপেক্ষা করল। 2 ভাইকে সুযোগ দিল তার দিকে ভালো করে তাকাবার। চোখ নিয়ে কেউ কিছু বলে কিনা তা জানার শখ। কেউ কিছুই বলল না। বড় ভাই খবরের কাগজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মেজজন চামচ দিয়ে ঠ্যানঠেনা পাতলা খিচুড়ি মুখে দিচ্ছে। তার চোখে মুখের ভঙ্গি এরকম যেন চামচে করে ইঁদুর মারা বিষ খাচ্ছে। 9:10 বাজে। মুহিব বসে আছে খায়রুল মিয়ার টি স্টলে, আলমদিনা রেস্টুরেন্ট। পরোটা, বুন্দিয়া এবং ডিমের অমলেট দিয়ে সকালের নাস্তা করেছে। প্রথম কাপ চা খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে দ্বিতীয় কাপ চা। দ্বিতীয় কাপ চা খাবার ইচ্ছে তার ছিল না, খায়রুল মিয়ার জন্য খেতে হচ্ছে। সে 2 কাপ চা হাতে নিয়ে নিজে এসে সামনে বসেছে। পান খাওয়া কুঁচকুচে কালো দাঁত বের করে ফেসফেসে গলায় বলল, ভাইজান নেন, স্পেশাল চা, কাঁচা পাত্তি। খায়রুল মিয়া একজন গলাবিহীন মানুষ। তাকে দেখে মনে হয় তার মাথাটা সরাসরি ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাপাক গলার ঝামেলায় যায়নি। ছোটবেলায় কি যেন সমস্যা হয়ে ভোকাল কর্ড নষ্ট হয়ে গেছে। তার বেশিরভাগ কথাই অস্পষ্ট। খায়রুল মিয়া এই সমস্যা জানে বলেই প্রায় সব বাক্যই সে 2-3 বার করে বলে। আলমদিনা রেস্টুরেন্টে মুহিব দীর্ঘদিন ধরে চা খাচ্ছে। মানুষটার সঙ্গে মুহিবের ভালো খাতির আছে। খায়রুল নামের মানুষটার পরিশ্রম করার ক্ষমতা এবং ব্যবসা বুদ্ধি দেখে সে মুগ্ধ। ছাপড়া ঘর দিয়ে টি স্টল শুরু করেছিল, তখন সে নিজেই চা বানাত।
আজ সেই টি স্টল হুলস্থুল ব্যাপার হয়েছে। বিরাট সাইনবোর্ড, দি আলমদিনা রেস্টুরেন্ট। দুপুরে এই রেস্টুরেন্টে সিট পাওয়া কঠিন ব্যাপার। আলমদিনার মুড়ি ঘণ্ট এবং গরু ভুনার খ্যাতি ছড়িয়ে পড়েছে। পাশের ঘরটাও খায়রুল মিয়া নিয়ে নিয়েছে। সেখানে বসেছে টেলিফোনের দোকান, টিএনটি এবং মোবাইল লাইন, সস্তায় দেশে বিদেশে টেলিফোনের সুযোগ। এর সঙ্গে জিরক্স মেশিন আছে, স্টেশনারি জিনিসপত্র, বই খাতা, পেন্সিলও পাওয়া যায়। খায়রুল মিয়ার রেস্টুরেন্ট যেমন চালু, এই দোকানটাও সেই রকমই চালু। এখন খায়রুল মিয়ার মাথায় ঢুকেছে শাড়ির দোকান। বেলি রোডে সে একটা শাড়ির দোকান দিতে চায়। খায়রুল বলল, ভাইজানের চোখে কি হয়েছে? মুহিব বলল, জানি না। ফোকা কামড় দিছে? পোকামাকড় কামড় দিছে? দিতে পারে। ওষুধ কিছু দিছেন? হুম। ব্যথা আছে? ব্যথা? মুহিব জবাব দিল, চোখ প্রসঙ্গে এত কথা বলতে তার ইচ্ছে করছে না। খায়রুল তার দিকে ঝুঁকে এসে বলল, শাড়ির দোকানটা নিয়ে চিন্তা নিছেন? নিছেন কোনো চিন্তা? কি চিন্তা নেব? আপনার কি বলেছি? পুরোটা আপনার হাতে দিয়ে দিব। ক্যাপিটাল আমার, ব্যবসা আপনার, মাসের শেষে হিসাব নিকেশ হবে। আরে দূর দূর। দূর দূর কি জন্যে? ব্যবসা কি খারাপ জিনিস? আমাদের নবীজি কি ব্যবসা করেন নাই ব্যবসা আমাদের নবীজি? মুহিব বিরক্ত গলায় বলল, নবীজি শাড়ির দোকান দেন নাই। মেয়েরা আসবে, গায়ের উপর শাড়ি ফেলে দেখাতে হবে শাড়ি গায়ে দিলে কেমন লাগবে। 300 শাড়ি নামাবে, কচলে কচলে দেখবে, তারপর না কিনে চলে যাবে পাশের দোকানে। এর মধ্যে আমি নাই। ভাইজান, এইগুলো তো আপনি করবেন না, কর্মচারী ওইগুলো করব। আমি কি করব? আপনি ক্যাশ দেখবেন, ব্যবসা দেখবেন। আমি ক্যাশ বাক্সের সামনে বসে টাকা গুনব? ভুলে যান। ফট করে না বলা ঠিক না। চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন। চিন্তার প্রয়োজন আছে। এটা নিয়ে চিন্তা করার মতো কিছু নেই। দোকান শুরু করতে আমার দেরি আছে, আরও 2-3 মাস লাগবে। আপনি চিন্তা করেন। আপনাকে তো আমি কর্মচারী হইতে বলতেছি না, আমি ব্যবসার শেয়ার দেব। চুপ করেন তো দেখি। ফেসফেস করে অনেক কথা বলে ফেলেছেন। আরও কথা বললে গলা পুরোপুরি অফ হয়ে যাবে। নিঃশব্দে চা খান। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছি। কথা বললে আমার ডিস্টার্ব হবে, সিদ্ধান্ত নিতে পারবো না। কী সিদ্ধান্ত? কী সিদ্ধান্ত সেটা আপনার জানার দরকার নেই। আপনার শাড়ির দোকান বিষয়ক সিদ্ধান্ত না, ব্যক্তিগত ব্যাপার। আমি কি আপনার সামনে থেকে চলে যাব? চলে যাব ভাইজান? যান, চলে যান। খায়রুল মিয়া উঠে গেল। হাসান ঘড়ির দিকে তাকালো। 9:30 বাজে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে তাকে নিতে হবে। হাতে সময় নেই। সিদ্ধান্ত 1, ইলিশ মাছ কেনার জন্য নিউ মার্কেট যাওয়া যাবে না। ইলিশ মাছ কিনতে গেলে যথাসময়ে চাকরির ইন্টারভিউতে হাজির হওয়া যাবে না। সিদ্ধান্ত 2, ইলিশ মাছ কাউকে দিয়ে কেনাতে হবে। দায়িত্বটা দিতে হবে খায়রুল মিয়াকে। এই লোকরা নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে। 3, যেহেতু মাছ কিনতে যাওয়া হচ্ছে না, হাতে সময় আছে। এই সময়টা আনন্দে কাটানোর ব্যবস্থা করতে হবে। টেলিফোনে নোরার সঙ্গে কথা বলা যায়। তার একটা বিপদ অবশ্য আছে। নোরা বলে বসতে পারে, কি করছো, এখনই চলে আসো তো। নোরা বললে অবশ্যই সব ফেলে দিয়ে চলে যেতে হবে। ইন্টারভিউ দেয়া হবে না। তখন মনে হবে, কিসের ইন্টারভিউ, কিসের কি? মুহিব ভ্রু কুঁচকে আছে। সে যে গভীর চিন্তায় ডুবে আছে, এটা তার লক্ষণ। তার বুকে ধুকধুক শব্দ হচ্ছে। ধুকধুক শব্দ নিশ্চয়ই সারাক্ষণ তার বুকে হচ্ছে, কিন্তু সে শুনতে পায় যখন তার ভ্রু কুঁচকে থাকে। ব্যাপারটা কি শুধু তার ক্ষেত্রেই ঘটে, না সবার ক্ষেত্রে ঘটে? দি আলমদিনা রেস্টুরেন্টের মালিক খায়রুল মিয়ার বুকও কি গভীর চিন্তার সময় ধুকধুক করে? খায়রুল মিয়া তার পাশে রাখা চিলমচিতে পানের পিক ফেলতে ফেলতে বলল, ডিমওয়ালা ইলিশ কিনবেন কি জন্যে? ডিমওয়ালা ইলিশে স্বাদ হবে না। মুহিব বলল, স্বাদের দরকার নাই, আমার দরকার ডিম। বড় ভাইজানের খায়েশ হয়েছে, ডিম, ইলিশ মাছের ডিম খাবেন। তাহলে এক কাজ করি, ধূপকলার বাজারে ইলিশ মাছের ডিম আলাদা বিক্রি হয়, সেখান থেকে ডিম কিনে আনি, আর আলাদা একটা ডিম ছাড়া ইলিশ কিনি। ডিম আলাদা, মাছ আলাদা। যা ইচ্ছা করেন, শুধু মনে রাখবেন সকাল সকাল বাজার পৌঁছাতে হবে। লিস্টে যা যা লেখা সব যেন যায়। আর একটা কথা, আমার সঙ্গে কথা বলার সময় 2-3 বার করে কিছু বলবেন না। শুধু শুধু সময় নষ্ট। আমি আপনার ঠোঁট নাড়া দেখেই বুঝতে পারি কি বলছেন। আপনি কই যান?
আমি কোথায় যাই তা দিয়ে আপনার কোনো দরকার নেই। যা করতে বলেছি করেন। কাঁচা সুপারি দিয়ে একটা পান খাবেন? হার্টের জন্য ভালো। পান খাবো না। আমার হার্টের ট্রিটমেন্টের প্রয়োজন নেই। হার্ট ভালো আছে। বকরিলাদি ট্রিটমেন্ট চলছে। খায়রুল মিয়া গলা নামিয়ে বলল, ভাইজান, আজ সন্ধ্যার পর কি কোনো কাজ আছে? কেন? আমি যে ফ্ল্যাটটা কিনলাম আপনারা দেখাইতাম, মনে খায় এসছিল। দেখি যদি সময় করতে পারি। ফার্নিচার কিনি নাই, আপনাকে সাথে নিয়ে কিনব। আমাকে সাথে নিয়ে কিনবেন কেন? কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আমি বুঝবো না। বুঝেন না ভাইজান, আমি পথের কাঙ্গাল ছিলাম। 50 টাকা ভাড়ার বস্তির ছাপড়ায় থাকতাম। এখন পয়সা হয়েছে, কিন্তু মনের কাঙ্গাল ভাব দূর হয় নাই। দেখি যদি সময় করতে পারি। খুবই খুশি হব ভাইজান। রাতে আমার সাথে খানা খাবেন। কি খাবেন বলেন? খিচুড়ি আর মুরগির জাল ফ্রাই? মুরগির জাল ফ্রাই মজনুবাবুর চিকে দিয়ে করাবো। একবার খেলে বাকি জীবন আর ভুলতে পারবেন না। বলি মজনুবাবুর চিকে? বলি ভাইজান বলি। মহিব প্রশ্নের জবাব না দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। এখানে থাকা মানেই খায়রুল মিয়ার বকবকানি শোনা। সে বকবক করেই যেতে থাকবে। অতি ব্যস্ত মানুষদের বকবক করার স্বভাব থাকে না। এ লোকটার আছে। তার গলা দিয়ে শব্দ বের হয় না, তারপরও সে কথা বলতেই থাকে। খায়রুল মিয়া টেলিফোনের দোকান থেকে মুহিব নোরাকে টেলিফোন করল। প্রথমবার রিং হতে নোরা ধরল। হ্যালো। শব্দটা এত সুন্দর করে বলল যেন এটা কোনো ইংরেজি শব্দ না, এটা বাংলা গানের সঞ্চারী। মুহিব বলল, কি খবর নোরা? নোরা বলল, আপনি কে বলছেন জানতে পারি কি? বুকে ধাক্কা লাগার মতো বাক্য। এখনো কি নোরা তার গলা আলাদা করে চিনতে পারে না? নাকি সে চিনেও ভান করছে চিনতে না পারার? অবশ্য এও হতে পারে যে, আপনি কি বলছেন জানতে কি পারি? বাক্যটা নোরা হয়তো অভ্যাসবশত বলেছে। হয়তো খুব ছোটবেলা থেকে তাকে শেখানো হয়েছে কেউ টেলিফোন করলে প্রথমেই বলবে, আপনি কে বলেছেন জানতে পারি কি? যে টেলিফোন করেছে তার পরিচয় জানার পর অন্য কথা বলবে। ছোটবেলার অভ্যাস এখনো রয়ে গেছে। নোরা, আমি মুহিব। ও আচ্ছা, তুমি কি করছো? কিছু করছি না। নোরা খিলখিল করে হাসতে হাসতে বলল, আমি কি করছি বলো তো? তুমি কল্পনা করতে পারবে না এমন একটা জিনিস করছি। সেটা কি? নোরা হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, সিগারেট খাচ্ছি। সকালে চায়ের সঙ্গে প্রথম সিগারেট খেয়েছি। এখন তো প্রায় 10টা বেজেছে। এর মধ্যে 4টা সিগারেট খেয়ে ফেলেছি। চতুর্থটা এখনো শেষ হয়নি, হাতে আছে। মহিব বিস্মিত গলায় বলল, সিগারেট খাচ্ছ কেন? খেয়ে দেখছি কেমন লাগে। তেমন কোনো গুড ফিলিংস হচ্ছে না, তবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খুব পানির পিপাসা হচ্ছে। এক জগ পানি খেয়ে ফেলেছি, তারপরও পানির পিপাসা যাচ্ছে না। মুহিব বলল, সত্যি সিগারেট খাচ্ছ? নোরা বলল, হ্যাঁ, না খেলে মিথ্যা করে কেন বলবো। এই মুহূর্তে আমি কি করছি মন দিয়ে শোনো। আমি ডিভানে শুয়ে আছি, আমার হাতে একটা বই। বইটার নাম ইজি হিপনোসিস। বাবাকে বলে দিয়েছিলাম আমেরিকা থেকে আসার সময় আমার জন্য মেসমেরিজম আর হিপনোটিজমের বই আনতে। বাবা হিপনোটিজমের 2টি বই এনেছে। একটা শেষ করে ফেলেছি, দ্বিতীয়টা পড়ছি। 18 পৃষ্ঠা পড়া হয়ে গেছে। হঠাৎ হিপনোটিজমের বই পড়ছো কেন? কি করে মানুষকে হিপনোটাইজ করা যায় এটা শেখার জন্য। পুরোপুরি শেখার পর বিভিন্ন অনুষ্ঠানে ম্যাজিশিয়ানরা যেমন জাদু দেখায়, আমি হিপনোটিজমের খেলা দেখাবো। কোনো একজন দর্শককে স্টেজে ডেকে এনে হিপনোটাইজ করব। তারপর তাকে বলবো, আপনি এখন মানুষ না, আপনি একটা বড় সাইজের কোলা ব্যাঙ। আপনি স্টেজে লাফাতে থাকুন। তখন সে ব্যাঙের মতো লাফাতে লাফাতে স্টেজের এক মাথা থেকে ও মাথায় যাবে। মজা হবে না? হবার তো কথা। এই শোনো, তুমি যেখানে আছো সেখান থেকে কি আকাশ দেখা যায়? হ্যাঁ, যায়। আকাশে মেঘ আছে? সামান্য, বেশি না। বলো তো কেন? আকাশ যদি খুব মেঘলা হয়ে থাকতো আর ঝুমঝুম করে বৃষ্টি পড়তো, এক্ষুনি বৃষ্টি হবে, তক্ষুনি বৃষ্টি হবে ভাব থাকতো, তাহলে তোমাকে আসতে বলতাম। আকাশে মেঘ জমতে শুরু করেছে, মনে হয় সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। তুমি বললে আমি চলে আসতে পারি, আমার কোনো কাজকর্ম নেই। তোমার কাজ না থাকলেও আমার আছে। আমি এখন গভীর মনোযোগ দিয়ে বই পড়ছি। তবে ঝুমঝুম করে বৃষ্টি হলে অবশ্যই তোমাকে আসতে বলতাম। আচ্ছা শোনো,
ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলে তুমি চলে এসো। আসার সময় আমার জন্য 2টো জিনিস নিয়ে আসবে। একটা হচ্ছে লটকন। অবশ্যই লটকন নিয়ে আসবো। আরেকটা কি? সিডির দোকানে যাবে, একটা গানের সিডি নিয়ে আসবে, নাম উড়াল পঙ্খী। সিঙ্গারের নাম বলে দাও। কি আশ্চর্যের কথা, সিঙ্গারের নাম তুমি জানো না? না, তোমার গাওয়া গান নাকি? হ্যাঁ। কবে বের হয়েছে? গত মাসে। কই, আমাকে তো কিছুই বলনি। এটা কি ঢাক পিটিয়ে বলার মতো কোনো ঘটনা? এমন তো না যে এটা আমার জীবনের প্রথম সিডি। কাসুন্দি আনতে পারবে? কাসুন্দি দিয়ে লটকন মাখিয়ে ভর্তা বানিয়ে খাবো। এখন সব বড় বড় গ্রোসারি শপে পাওয়া যায়। পাওয়া গেলে নিয়ে আসবো। ঝুম বৃষ্টি নামলে তবেই আসবে। খটখটে শুকনার সময় যদি তা আসো, তাহলে কিন্তু আমি উপর থেকে নিচেই নামবো না। আমি টেলিফোন রেখে দিচ্ছি। আমার গায়ের উপর সিগারেটের ছাই পড়ে যাচ্ছে। সিগারেট খাবার সবচেয়ে বিরক্তিকর অংশ হলো ছাই ঝাড়া। সায়েন্টিস্টরা এত কিছু আবিষ্কার করেছে, ছাইবিহীন সিগারেট আবিষ্কার করতে পারছে না কেন? খট করে শব্দ হলো। নোরা তার অভ্যাস মতো হঠাৎ টেলিফোন রেখে দিয়েছে। মুহিব এখনও রিসিভার কানে ধরে আছে। ক্লান্তিকর টু টু শব্দ। মুহিবের মনে হলো সে অনন্তকাল ধরে টেলিফোন রিসিভার কানে দিয়ে দাঁড়িয়ে আছে। কান থেকে রিসিভার নামাতে ইচ্ছে করছে না। এখন সে যদি নোরাকে আবারও টেলিফোন করে, নোরা আগের মতোই বলবে, আপনি কে বলেছেন জানতে পারি কি? মুহিব যদি তার পরিচয় দেয়, তাহলে সে আবারও উৎসাহের সঙ্গে কথা বলা শুরু করবে। তারপর একসময় আচমকা বলবে, রাখি কেমন, বলে খট করে টেলিফোন রেখে দেবে। নোরাকে আরেকবার টেলিফোন করতে ইচ্ছে করছে, কিন্তু হাতে সময় নেই। ইন্টারভিউ দিতে যেতে হবে। 6-7 জন গম্ভীর এবং বিরক্ত মুখের মানুষের সামনে হাসি হাসি মুখ করে বসে থাকতে হবে। বিরক্ত মানুষরা সবাই ভাব করবে তারা সাধারণ কেউ না, তারা অতীশ দীপঙ্কর টাইপ মহাজ্ঞানী। এদের মধ্যে একজন থাকবে চার্লি চ্যাপলিন ধাঁচের, রসিকতা করার চেষ্টা করবে, ফাজলামি করার চেষ্টা করবে, কথা বলবে গ্রাম্য ভাষায়, তার ফাঁকে ফাঁকে হঠাৎ খাঁটি ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি কথা বলবে, বোঝানোর জন্যে যে আমি একটু আগে গ্রাম্য ভাষায় কথা বলছি এটা আমার পরিচয় না, গ্রামপ্রীতির কারণে কাজটা করেছি। একজন থাকবে যে কোনো প্রশ্নই করবে না, তার কাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ভাব এরকম যে আমার প্রশ্ন করার দরকার নেই, মুখের দিকে তাকিয়েই আমি সব কিছু বুঝে ফেলতে পারি। একজন থাকবে বিজ্ঞান মনস্ক টাইপ, বিজ্ঞানের জটিল সব প্রশ্ন করবে, যার উত্তর দেওয়া সম্ভব না। উত্তর না পেয়ে সেই গাধা মাথা নাড়তে নাড়তে মধুর ভঙ্গিতে হাসবে, হাসি দিয়ে বুঝিয়ে দেবে এখনকার ছেলেমেয়েরা বিজ্ঞানের কিছুই জানে না। এতে সে অত্যন্ত ব্যথিত। মুহিব তার 4 বছরের বেকার জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছে। প্রতিটা ইন্টারভিউয়ের একই চেহারা। দ্য অ্যারনসে সে 4 মাস আগে একবার ইন্টারভিউ দিয়েছে। তার দ্বিতীয়বার ডাক পড়েছে। দ্বিতীয়বার ডাকের অর্থ কি এই যে চাকরি হবে? মুহিবের তা মনে হয় না। তার ধারণায় এই কোম্পানির কোনো কাজকর্ম নেই। কোম্পানির ডিরেক্টররা 4-5 বার করে ইন্টারভিউ নিয়ে কাজ দেখাচ্ছেন। প্রথমবারের ইন্টারভিউ মোটেও ভালো হয়নি। সে কোনো প্রশ্নেরই জবাব দেয়নি। এক ভদ্রলোক হঠাৎ জিজ্ঞেস করলেন, মর্মাহত শব্দটার মানে কি? বাংলায় কথা বলার সময় আমরা প্রায়ই বলি এই ঘটনায় আমি মর্মাহত, অর্থাৎ সে মর্মে আহত। মর্ম জিনিসটা কি? মুহিব শুকনো গলায় বলল, জানি না স্যার। মর্ম কি তুমি তা জানো না? জি না স্যার। তোমার কোনো অনুমান আছে? তোমার কি মনে হয় মর্ম কি? আমার ধারণা মর্ম হল মন। মন মানে কি? মুহিব অস্বস্তির সঙ্গে বলল, মন হলো চেতনা। ইন্টারভিউ বোর্ডের সবাই হু হু করে হাসতে শুরু করল। তাদের ভাব এরকম যেন জীবনে এত হাসির কথা কেউ শোনেনি। তখন চার্লি চ্যাপলিন বাবাজির গম্ভীর গলা বললেন, আপনার নাম মুহিব। মুহিব নামের অর্থ কি? মুহিব বলল, মুহিব নামের অর্থ প্রেমিক। আবারও হাসি শুরু হলো। এখানে তার ইন্টারভিউর সমাপ্তি, বলা যেতে পারে হাস্যকর সমাপ্তি। এ ধরনের ইন্টারভিউয়ের পর আবারও কেন তাকে ডাকা হলো সে জানে না, জানার দরকারও নেই। তার জীবনটা একটা রুটিনের ভেতরে পড়ে গেছে। এই রুটিনে মাঝে মধ্যে তাকে ইন্টারভিউ দিতে হয়, সে দিয়ে যাচ্ছে, ব্যাস।
মাঝারি ধরনের ঠান্ডা ঘরে মুহিব বসে আছে। ঘরে এসি চলছে, দরজা জানালা সবই বন্ধ। মুহিব ছোটখাটো এক ভদ্রলোকের সামনে বসে আছেন। ভদ্রলোকের বয়স 50-এর উপরে বলে মনে হচ্ছে। কত উপরে তা ধরা যাচ্ছে না। ভদ্রলোকের চেহারা শান্ত, তাকানোর ভঙ্গি শান্ত। কিছু কিছু মানুষ আছে প্রবল ঝড়ঝঞ্ঝার সময়ও যাদের দেখে মনে হয় বেশ শান্তিতে আছে। ভদ্রলোক ওই টাইপেরই। তিনি সম্ভবত মুহিবের ইন্টারভিউ নেবেন। এই ভদ্রলোক কি প্রথম ইন্টারভিউর সময় ছিলেন? মুহিব মনে করতে পারছে না। মনে হয় ছিলেন না। থাকলে চেহারা মনে থাকত। ভদ্রলোক একাই মনে হয় ইন্টারভিউ নেবেন। প্রথম প্রশ্নটা কি হবে? আপনার নাম কি? বেশিরভাগ সময়ই এই প্রশ্ন দিয়ে শুরু হয়। দ্বিতীয় প্রশ্ন, এই নামের অর্থ কি? নামের অর্থ শুনে তিনি হাসাহাসি শুরু করবেন না তো? এইবার নামের অর্থ জিজ্ঞেস করলে ভুল অর্থ বলতে হবে। নামের অর্থ প্রেমিক না বলে সে বলবে সন্দেহকারী। মুহিবের সামনের ভদ্রলোক রিভলভিং চেয়ারে বসে আছেন। যারা রিভলভিং চেয়ারে বসে তারা সারাক্ষণই চেয়ার নিয়ে কিছু নাড়াচাড়া করে। এই ভদ্রলোক তা করছেন না। প্রশ্ন করার সময় হয়তো করবেন। মুহিব প্রথম প্রশ্নের জন্য অপেক্ষা করছে। ঘরটা বেশ ঠান্ডা, তার রীতিমতো শীত করছে। হয়তোবা বাইরে বৃষ্টি পড়ছে। বাইরের আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে এসি বসানো ঘর বরফ শীতল হয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে কিনা জানতে পারলে ভালো হতো। ঝুম বৃষ্টি হলে যেতে হবে নোরার কাছে। মুহিবের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ইন্টারভিউ শেষ করে ঘর থেকে বের হয়ে এসে দেখবে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। রাস্তায় হাঁটু পানি। যদি সেই রকমই হয়, সে যে কাজটা করবে তা হলো রিক্সা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে চলে যাবে। সেখানে কদম ফুল বিক্রি হয়। নোরার জন্যে কিছু কদম ফুল কিনতে হবে। সিঁড়ি কিনতে হবে। সিঁড়ির নাম উড়ালপঙ্খী। উড়ালপঙ্খী মানে কি? সেই পাখি যে পাখি উড়ছে। তাহলে বসে আছে যে পাখি তাকে কি বলা হবে? বসালপঙ্খী। মাই গড, মস্ত একটা ভুল হয়ে গেছে তো। মার জন্য ডিভিডি ভাড়া করে আনা হয়নি। আজ রাতে বাসায় ফিরতে তার দেরি হবে। মা ছটফট করতে থাকবে ছবির জন্যে। ছবির নাম কয়লা। আপনার চোখে কি হয়েছে? মুহিব অন্য কিছু ভাবছিল বলেই হয়তো প্রশ্নটা শুনে চমকে গেল। তার বুক ধরফর করে উঠল। মনে হলো প্রশ্নটা খুবই কঠিন। এত কঠিন প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। তার চোখ যে ফুলে বন্ধ হয়ে আছে এটাও তার মনে ছিল না। মুহিব হড়বড় করে বলল, হ্যাঁ স্যার, চোখে কি হয়েছে আমি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। চোখ ওঠেনি তো? বুঝতে পারছি না স্যার। ভদ্রলোক রিভলভিং চেয়ার সামান্য ঘোরালেন, শান্ত গলায় বললেন, 1971 সনে সারা বাংলাদেশে চোখ ওঠা রোগ হয়েছিল। এমন কোনো মানুষ ছিল না যার এই রোগ হয়নি। রোগটার নাম দেওয়া হয়েছিল জয় বাংলা রোগ। এমন প্রায়ই হয়েছে। এ রোগে আক্রান্ত পাকিস্তানি মিলিটারিরাও চোখ লাল করে তাকিয়ে আছে। আবার যে মুক্তিযোদ্ধাকে সে গুলি করে মারার জন্য ধরে নিয়ে এসেছে সেও চোখ লাল করে মিলিটারির দিকে তাকিয়ে আছে। মুহিব চুপ করে আছে। এই গল্পটা শুনে তার কি রিয়াকশন হওয়া উচিত সে বুঝতে পারছে না। সে কি হাসবে? এটা কি হাসির গল্প? মুহিব বলল, স্যার, আমার জন্ম 1971 পরে। সেটা জানি। জন্ম তারিখ অ্যাপ্লিকেশন ফর্মে লেখা আছে। আমি আপনার ফাইল পড়ে দেখলাম। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর কলামে আপনি লিখেছেন, আমার কোনো প্রতিভা নেই, আমি প্রতিভাশূন্য মানুষ। আপনার কি সত্যি ধারণা আপনার কোনো প্রতিভা নেই? জি স্যার, আমার নিজের এবং আমার বন্ধুবান্ধবদের আমার সম্পর্কে এই ধারণা। একজন প্রতিভাশূন্য মানুষকে আমরা চাকরি দেব কি জন্যে? চাকরি করার জন্য প্রতিভার দরকার হয় না স্যার। কিসের দরকার হয়? বুদ্ধির দরকার হয়। আমার বুদ্ধি আছে, আমি পরিশ্রম করতে পারি। বুদ্ধি আছে? জি স্যার, আছে। আমরা দুজনকে রিক্রুট করেছি, একজন ছেলে একজন মেয়ে। আপনি দুজনের মধ্যে একজন। কী কারণে আপনাকে রিক্রুট করা হয়েছে সেটা অনুমান করে বলুন দেখি, আপনার বুদ্ধি আছে কি না। মুহিব সহজ ভঙ্গিতে বলল, আমাকে চাকরি দেবার আলাদা কোনো কারণ নেই। আমার ধারণা আমাকে আপনারা নিয়েছেন কারণ আমার চেহারা সুন্দর। আপনার ধারণা ঠিক আছে, আপনার বুদ্ধি ভালো। অফিসে কিছুক্ষণ অপেক্ষা করুন, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে যান। আগামী মাসের 1 তারিখে চাকরিতে জয়েন করতে পারবেন। ওয়েলকাম টু আয়রনস। ভদ্রলোক হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছেন।
মুহিবের ইচ্ছে করছে হ্যান্ডশেক না করে ভদ্রলোকের পা ছুঁয়ে সালাম করতে। সবচেয়ে ভালো হয় সে যদি কার্পেটের উপর হামাগুড়ি দিয়ে ভদ্রলোকের দিকে এগিয়ে যায়, ভদ্রলোকের পায়ে কিছুক্ষণ মুখ খসা যেতে পারে। কুকুররা মুনিবের কাছে গেলে কোলে ওঠার জন্য এরকম করে। মুহিব ম্যানেজার সাহেবের ঘরে বসে আছে। এই ঘরের বড় বড় জানালা খোলা, পর্দার এক পাশে টেনে দেয়া। দোতলার এই ঘর থেকে আকাশ দেখা যাচ্ছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে। মুহিব জানালার থেকে চোখ ফেরাতে পারছেন না। মুষলধারে বৃষ্টি হচ্ছে। তার উচিত অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা ভুলে গিয়ে রাস্তায় নেমে পড়া, ভিজতে ভিজতে নোরাদের বাড়িতে চলে যাওয়া। কিছু কিছু বৃষ্টি আছে দেখলেই ভিজতে ইচ্ছে করে। এখন সেই ধরনের বৃষ্টি হচ্ছে, অথচ তাকে ম্যানেজার সাহেবের ঘরে বসে থাকতে হচ্ছে। তার সময় কাটছে না। ম্যানেজার ভদ্রলোক স্বল্পভাষী। একবার শুধু বললেন, আপনি কবে জয়েন করবেন? মুহিব বলল, জানি না। ব্যাস, এ পর্যন্তই কথা। ম্যানেজার একজন বেয়ারাকে চোখের ইশারা দিয়ে কি যেন বলল। সে মুহিবকে এক কাপ চা দিয়ে গেল। চাটা খেতে ভালো, সুন্দর গন্ধ। এরকম চা পরপর 2 কাপ খেতে হয়, কিন্তু দ্বিতীয় কাপ চায়ের কথা তার বলতে ইচ্ছে করছে না। মুহিব ভেতরে ভেতরে টেনশন বোধ করছে। তার মনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে পেতে বৃষ্টি থেমে যাবে। আকাশে অবশ্য ঘন কালো মেঘ এখনও আছে। যেভাবে বৃষ্টি পড়ছে, আকাশের সব মেঘ ধুয়ে মুছে চলে যাবে। মুহিব চেয়ার ছেড়ে জানালার পাশে দাঁড়ালো। আকাশের দক্ষিণ দিকটা নজর করে দেখতে হবে। দক্ষিণের সমুদ্র থেকে মেঘের সাপ্লাই যদি ঠিক থাকে, তাহলে বৃষ্টি আরও 2 ঘন্টা থাকবে। রাতে দেখা স্বপ্নটা মনে পড়েছে। তার মানে দুপুর হয়ে গেছে। রাতের স্বপ্ন তার সব সময় দুপুরে কেন মনে পড়ে? ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে জেনে নেবে। মুহিব সাহেব। জি। নিন, এখানে সই করে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিন। কংগ্রেচুলেশনস। মুহিব অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিল। অতি দ্রুত চোখ বোলালো। অবিশ্বাস্য মনে হচ্ছে। বেসিক পে 10,000 টাকা, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্স সব মিলিয়ে 15,600। প্রবেশনের পিরিয়ড পার করলে রেগুলার পে স্কেল শুরু হবে। রেগুলার পে স্কেলটা কত? প্রবেশনের পিরিয়ডটাই বা কতদিনের? মুহিব জানালা দিয়ে তাকালো। বৃষ্টি পড়া বন্ধ হয়নি, বরং বৃষ্টির জোর আরও বেড়েছে। মনে হচ্ছে পুরো ঢাকা শহর আজ বৃষ্টির পানিতে তলিয়ে যাবে। নুরাদের বাড়ির গেটের দারোয়ানের নাম ইস্কান্দর। নুরা এই নাম সংক্ষেপ করে দিয়েছে, সে রাখে ইস। ইস্কান্দর থেকে ইস, কান্দর বাদ। নুরা যখন বলে, ইস ভাই, চলে চলে যান, খুব ঠান্ডা দেখে 1 বোতল স্প্রাইট নিয়ে আসুন, গেট খোলা থাকুক, 5 মিনিটের বেশি তো আর আপনার লাগবে না। এই 5 মিনিটে ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা কম। ইস ভাই নিতান্তই অনিচ্ছার সঙ্গে যায়। ইস ভাইয়ের বয়স 60-এর কাছাকাছি। দীর্ঘ 30 বছর সে নুরাদের বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছে। গেট থেকে সামান্য দূরে গেলেই সে মনে হয় অস্থির বোধ করে। হয়তো নিজেকে সে গেটের অংশ বলেই এখনও ভাবে। তুমুল বৃষ্টির মধ্যেও ইস্কান্দরকে দেখা গেল ছাতা মাথায় দিয়ে টুলের উপর বসে থাকতে। মুহিব গেটের পাশ দিয়ে আনন্দিত গলায় বলল, হিস ভাইয়া, গেটটা খুলুন। ইস্কান্দর তাকালো, রাগী গলায় বলল, আমার ইস ভাইয়া ডাকবেন না, আমার পিতামাতা আমার একটা নাম দিয়েছিল। মুহিব বলল, সরি, আর ডাকবো না, গেটটা খুলুন। ইস্কান্দর মুহিবের উপর থেকে মুখ ফিরিয়ে বলল, গেট খোলা যাবে না। কেন যাবে না? আপা বাড়িতে নাই। মুহিব পরিষ্কার বুঝতে পারছে এটা একটা মিথ্যা কথা। ইস ভাইয়া ডাকায় দারোয়ান রেগে গেছে। দারোয়ানের রাগের দৌড় গেট পর্যন্ত বলেই গেট খোলা হচ্ছে না। মুহিব বলল, ইস্কান্দর শুনুন, আমি আপনার আপার কাছে এসেছি, এটা আপনাকে কে বলল? আমি নুরার বাবার সঙ্গে কথা বলার জন্য এসেছি। উনি কি বাসায় আছেন? আছেন। ওনাকে খবর দিন। মুহিবের ধারণা ছিল এই কথায় দারোয়ানের হুঁশ হবে, সে গেট খুলে দেবে। মিনমিনি গলায় বলবে, হাফা বাসায় আছে, আমার ইয়াদ ছিল না, আসেন, ভেতরে আসেন। সেরকম কিছু ঘটল না। দারোয়ান টুল ছেড়ে ভেতরের দিকে চলে গেল। মুহিবের বুক ঈষৎ কেঁপে উঠল। সত্যি কি নুরা বাড়িতে নেই? দারোয়ান কি নুরার বাবাকে খবর দিতে গেছে? মুহিবের হাতে 7টা দোলন চাপা। প্রবল বৃষ্টিতে ধবধবে সাদা ফুলগুলোর কিছুই হয়নি, বরং সে নিজে চুপসে গেছে। ঠান্ডায় শরীর কাঁপছে।
আয়নার সামনে দাঁড়ালে হয়তো দেখা যাবে ঠান্ডা এবং বৃষ্টির পানিতে তার ঠোঁট নীলচে হয়ে গেছে। নোরার সিডি কেনা হয়নি, প্রধান কারণ টাকা ছিল না। সিডি না কেনায় ভালোই হয়েছে, এই বৃষ্টিতে সিডি বাঁচানোর কোনো উপায় থাকতো না। দারোয়ান ফিরে এসেছে, গেট খুলেছে। তার চোখ মুখ কঠিন হয়ে আছে। সে মহিবের দিকে না তাকিয়ে বলল, হাসেন, বড় সাহেব আপনাকে যেতে বলেছে। মহিব বলল, সে কি? নোরার বাবার সঙ্গে মহিবের কখনো দেখা হয়নি। ভদ্রলোকের এমন অবস্থা যে 12 মাসের ভেতর 13 মাসেই থাকেন দেশের বাইরে। 12 হাত কাকুরের 13 হাত বিচির মতো অবস্থা। মাঝে মাঝে মেয়েকে ছবি পাঠান, ছবির পেছনে ছবি সম্পর্কে বর্ণনা থাকে। মহিব এই ভদ্রলোককে প্রথম দেখে এরকম একটা ছবিতে, লম্বা ফর্সা এবং মাথা ভর্তি আইনস্টাইনের মতো ঝাঁকড়া চুলের এক ভদ্রলোক কালো রঙের একটা পাইপ হাতে দাঁড়িয়ে আছে, পাথরের দিকে তাকিয়ে আছেন মুগ্ধ দৃষ্টিতে, যেন এটা কোনো একটা কালো পাথর না, এটা তাজমহল। বনসাই করে ছোট করা হয়েছে। ছবির উল্টো পিঠে ইংরেজিতে লেখা, মানোরা, যে পাথর হাতে আমি দাঁড়িয়ে আছি এটা কোনো সাধারণ পাথর না, এটা একটা মেটেরিয়েট। অতি দূরের কোনো নক্ষত্রপুঞ্জ থেকে এটা পৃথিবীতে এসে পৌঁছেছে। ভালো থেকো। নোরার বাবা নাজমুল করিম সাহেব মহিবকে দেখে চিন্তিত গলায় বললেন, এ কি, তোমার কি অবস্থা? কতক্ষণ ধরে ভিজেছ বৃষ্টিতে? দাঁড়াও দাঁড়াও, আমি টাওয়েল নিয়ে আসি, আগে মাথাটা মোছো। ইস্কান্দর আমাকে বলেছে তুমি নোরার বন্ধু, তোমার সঙ্গে আলাপ পরিচয় করব। তার আগে ভেজা কাপড় বদলাও, একেবারে নতুন ব্যবহার করা হয়নি এমন এক সেট কাপড় দিলে। তোমার কি পড়তে আপত্তি আছে? মহিবের অদ্ভুত লাগছে। সে বসে আছে নোরার বাবার পাশে, তার গায়ে এই ভদ্রলোকের পায়জামা পাঞ্জাবি, তাদের দুজনের হাতে চায়ের কাপ। তোমার নাম মহিব? জি স্যার। স্যার বলছো কেন? মহিব হকচকে গেল। আসলেই তো, সে স্যার কেন বলছে? ইন্টারভিউ দিতে দিতে অভ্যাস হয়ে গেছে বলেই কি স্যার বলছে? নাকি এই ভদ্রলোককে তাদের কলেজের কোনো স্যারের মতো লাগছে? একজনের সঙ্গে অবশ্য মিল পাওয়া যাচ্ছে, আনন্দমোহন কলেজের ইতিহাসের স্যার কুদুমবাবু। ছাত্ররা সবাই তাকে ডাকত স্যান্ট স্যার। উনি গায়ে স্যান্ট নামে খেয়ে বাসা থেকে বের হতেন না, পোশাকে আশাকে ফিটফাট বাবু। ভদ্রলোক হঠাৎ পাগল হয়ে গিয়েছিলেন, সম্পূর্ণ নগ্ন হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করতেন। কাউকে চিনতে পারতেন না, তবে ছাত্রদের দেখলেই চিনতেন। গল্প করার জন্য খুব আগ্রহ নিয়ে এগিয়ে যেতেন। মহিবের সঙ্গে একদিন দেখা, তিনি হাসি হাসি মুখে এগিয়ে গেলেন, কোমল গলায় বললেন, তোমার নাম মহিব না? মহিব বলল, জি স্যার। সেকেন্ড ইয়ার? জি স্যার। রোল 33? জি স্যার। দেখেছ, সব মনে আছে, পাগলদের কিছুই মনে থাকে না, আমার সবে মনে থাকে। ভালো আছো বাবা? জি স্যার। তুমি আমাকে এক শিশি স্যান্ট কিনে দিতে পারবে? অন্য কিছুর অভাব বোধ করছি না, কাপড় ছাড়া ঘুরে বেড়াচ্ছি, তাতেও তেমন অসুবিধা হচ্ছে না, তবে স্যান্টের অভাবটা খুবই বোধ করছি। স্যার, আমি এক্ষুনি কিনে নিয়ে আসছি। আমি তো সবসময় হাঁটাহাঁটির মধ্যে থাকি, আমাকে খুঁজে নাও পেতে পারো। সেন্টটা কিনে তুমি আমার মায়ের হাতে দিয়ে এসো। বাসা তো চেনো, বকুল গাছওয়ালা বাসা? জি স্যার, বাসা চিনি। মুহিব সেই দিনই স্যান্ট কিনেছিল, দামি স্যান্টই কিনেছিল। কুমুদ স্যারকে সেই স্যান্ট দেওয়া হয়নি, কারণ স্যারের মা পুরনো বাসায় ছিলেন না, উনি কোথায় গিয়েছেন কেউ বলতে পারল না। স্যান্টটা মুহিবের কাছে এখনও আছে। নোরার বাবা বললেন, কি চিন্তা করছো? মুহিব চমকে উঠে বলল, কিছু চিন্তা করছি না। তিনি হাসি হাসি মুখে বললেন, নোরা হঠাৎ করে বলল, ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে লং ড্রাইভে গেলে খুব নাকি মজা হবে। তুমি আমার মেয়ের বন্ধু, তার নেচার তো জানোই। যেই তার মাথায় চিন্তাটা এলো, অমনি টেলিফোন করে বন্ধুবান্ধব জোগাড় করলো, মাইক্রোবাস নিয়ে বের হয়ে গেল। তোমাকে টেলিফোন করেনি? জি না। তোমার হাতের ফুলগুলো দোলন চাপা না? জি। ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমি আমার মেয়ের নাম দোলন চাপা রাখতে চেয়েছিলাম। মেয়ের মা বলল, দোলন চাপা শুনলেই কবি নজরুলের বইয়ের কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে চোখে ভাসবে কবির ঝাঁকড়া চুল ভর্তির ছবি। আমি ডাকবো আমার মেয়েকে, চোখে ভাসবে কবি নজরুলের ছবি। তা হবে না। শেষে ডিসিশন পাল্টে ইবসেনের চরিত্রের নাম রাখা হলো নোরা। নোরা নামটা তোমার কেমন লাগে? সুন্দর। নোরা সুন্দর নাকি দোলন চাপা সুন্দর? দোলন চাপা সুন্দর।
নোরার আরেকটা খাস বাঙালি নাম আছে, সেটা জানো? গানের ক্যাসেট বা সিডি যা বের হয় সেখানে তার বাংলা নামটা থাকে। জানো বাংলা নামটা? জি, চন্দ্রাবতী। চন্দ্রাবতী নামের অর্থ কি জানো? জি না। চন্দ্রাবতী নামের অর্থ হলো চাঁদের সখী। নোরার একটা আরবি নামও আছে। আরবি নামটা আমার মা রেখেছিল, ওয়ামিয়া। এই নামের অর্থ হলো বৃষ্টি। মানুষের স্বভাবের উপর তার নামের প্রভাব পড়ে। এই কথাটা মনে হয় সত্যি। বৃষ্টি নাম রাখার জন্যই বোধ হয় বৃষ্টি হলে আমার মেয়ের মাথা খারাপের মতো অবস্থা হয়ে যায়। মহিমের ঝিমুনি ধরে গেছে। নোরার বাবারও মনে হচ্ছে কথা বেশি বলার অভ্যাস। তিনি ক্রমাগতই কথা বলে যাচ্ছেন। এখন আর তার কথা মহিব মন দিয়ে শুনছেন না। সন্ধ্যা হয়ে গেছে, ঘর অন্ধকার। মহিবের ধারণা কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়বে। মহিব, জি? তুমি কি করো, পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা শেষ করেছি, আমি বেকার। হো আচ্ছা। মহিবের মনে হলো সে নিজে ঘুমের মধ্যে কথা বলছে। সে বেকার না। তার পকেটে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, ভিজে নেতনেতে হয়ে গেছে। তাতে কি? সে কি ভুলটা শুদ্ধ করবে? বলবে যে এখন সে অ্যানর্স ইন্টারন্যাশনাল নামের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে। থাক, দরকার কি? মহিব, জি স্যার? নোরার বন্ধুবান্ধবদের আমি খুবই পছন্দ করি, কেন জানো? জি না। পছন্দ করি কারণ বেশিরভাগ সময় আমি দেশের বাইরে থাকি। নোরাকে ঘিরে একগাদা বন্ধুবান্ধব আছে, এটা ভেবে নিশ্চিত বোধ করি। আমি কি বলার চেষ্টা করছি বুঝতে পারছো? জি, পারছি। তোমাদের বাসা কোথায়? জিকাতলা। নিজেদের বাড়ি? আমার বড় চাচার বাড়ি। সবাই একসঙ্গে থাকি। ভালো তো, জয়েন্ট ফ্যামিলি তো উঠেই গেছে। বাবা মা বেঁচে আছেন? জি। শুনতেই ভালো লাগছে। পিতা মাতা পুত্র কন্যা সব এক ছাদের নিচে। মুহিব ঘুম ঘুম গলায় বলল, বাবা আমাদের সঙ্গে থাকেন না, আলাদা থাকেন। কেন? ওনাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। উনি এখন আমাদের পরিবারের সদস্য না। বলতে বলতে মুহিব আরাম করে ঘুমিয়ে পড়ল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প উড়ালপঙ্খী এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।